বেশ কয়েকদিন ধরে থ্রিলার পড়ার পর চিন্তা করলাম এবার ভিন্ন কিছু পড়া যাক। কারণ জ্বর শরীর নিয়ে খুনখারাপি, ভায়োলেন্স পড়তে ইচ্ছে করছিল না। আমার কাছে অনেকগুলো সমকালীন বই রয়েছে। আম্মুকে বললাম, "তুমি একটা সিলেক্ট করে দাও।" কারণ আমি বুঝতে পারছিলাম না কোনটা দিয়ে পড়া শুরু করব। তখন আম্মু একটা বই হাতে নিয়ে বলে, "এটার প্রচ্ছদ খুব সুন্দর, এটা পড়তে পারিস।" তা আমি আম্মুর কথা মতোই বইটি পড়া শুরু করি। আমার মতো আপনারা যারা কনফিউশন এ ভোগেন যে কোন বইটি পড়বেন, তারা কি করেন? আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আম্মুর কথা মতো আমি 'অভয়াচারিণী' এই বইটি পড়া শুরু করি। লিখেছে দোলনা বড়ুয়া তৃষা। আমি আবার বলছি বইটির নাম হচ্ছে 'অভয়াচারিণী', লিখেছে দোলনা বড়ুয়া তৃষা। তো অভয়াচারিণীর মূল যে কাহিনী সেটা হচ্ছে অভয়া নামক একটি মেয়েকে ঘিরে। আসলে মেয়ে বলবো না, সে একজন নারী। কারণ তার সম্প্রতি ডিভোর্স হয়েছে এবং তার একটি মেয়ে রয়েছে ঝুম নামের। অভয়ার ডিভোর্স হওয়ার কারণ হচ্ছে তার স্বামী আরেকটি বিয়ে করেছে। এছাড়া তার স্বামী মাদকাসক্ত ছিল, জুয়া খেলতো, মানে সব রকমের অন্যায় কাজ করত। কিন্তু এরপরও অভয়া তার মেয়ের মুখের দিকে তাকিয়ে ৬ বছর সংসার করেছিল। যখন আসলে তার স্বামী আরেকটি বিয়ে করে ফেলে, তখন তার পায়ের তলার মাটি সরে যায় এবং তার আত্মসম্মানে আঘাত আসে। তখন তার পক্ষে আর বড়লোক শ্বশুরবাড়িতে থাকা সম্ভব হয়ে ওঠে না। সে তার মধ্যবিত্ত বাবার পরিবারে চলে আসে। এখানে আসার পর সে বুঝতে পারে তার নিজের জন্য এবং তার মেয়ের জন্য আসলে তাকে কিছু করতে হবে। তখন সে চাকরি খোঁজা শুরু করে এবং নিহারিকা কোম্পানিতে তার চাকরি হয়েও যায় ভাগ্যক্রমে। এই নিহারিকা কোম্পানির বস হচ্ছে নিহার। তো নিহারকে আবার অভয়া একদম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনে। এরপর অভয়ার সাথে নিহারের ধীরে, ধীরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় এবং এই সম্পর্কটা বন্ধুত্ব থেকে আস্তে, আস্তে আরেকটু বেশি কিছুতে যেতে থাকে। তারপর আমরা দেখতে পাই আবার এক ক্ষমতাধর মাফিয়ার ছেলে কৌশিক, যার সাথে অভয়ার পূর্ব শত্রুতা ছিল অনেক, অনেক বছর আগে যখন অভয়া কলেজে পড়তো। তো কৌশিক আসলে অভয়াকে মারার জন্য খুঁজছিল, প্রতিশোধ নেওয়ার জন্য এবং অনেক বছর পর সে কাকতালীয়ভাবে অভয়াকে পেয়েও যায়। তারপর সে আসলে আর মারতে পারে না। সে অভয়ার প্রতি দুর্বলতা অনুভব করে বেশ কিছু কারণে। মানে সে অভয়াকে চাইতে থাকে। তারপর আমরা এখানে আবার রাবেয়ার কাহিনী দেখতে পাই, যাকে আমরা কৌশিকের কি বলবো গার্লফ্রেন্ড না, আসলে কৌশিকের সাথে তার সম্পর্ক একটু অন্যরকম। কৌশিক তার বাবার থেকে টাকা চাইতে রাবেয়াকে তার বিয়ের কয়েকদিন আগে তুলে আনে এবং রাবেয়ার বিয়েটা ভেঙে যায়। তখন রাবেয়া কি করে কৌশিকের সাথেই থাকা শুরু করে। মানে বাবা যে জিনিসটা শুরু করেছে সেটা অনেকটা হচ্ছে সে কি বলবো সেটা অনেকটা সে শেষ করতে চায়। মানে তার মেজাজ অনেক খারাপ হয়ে যায়। সে আসলে এই তার নিয়তিটা মেনে নেয়। সে কৌশিকের সাথে কেমন ধরনের একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। তো রাবেয়া আবার হচ্ছে অভয়ার ফ্রেন্ড। এরপর আমরা আবার দেখতে পাই নিহারের ভাই নরেশ, যে ছোটবেলা থেকেই নিহারকে একদমই পছন্দ করে না। সবকিছুতে সে হচ্ছে নিহারকে ঘৃণা করে এবং নিহার যা পছন্দ করে সবকিছু সে নিজে নিয়ে নিতে চায়। তখন সে যখন দেখতে পায় যে নিহার অভয়ার প্রতি দুর্বল হচ্ছে, তখন সে অভয়ার দিকেও তাকায় যে না, তার আসলে অভয়াকে এবার লাগবেই লাগবে। অন্যদিকে আমরা দেখতে পাই জয়ন্তু, যে অভয়াকে ডিভোর্স দিয়েছিল এবং আসলে যে আরেকটি বিয়েও করেছিল, সেও আবার অভয়াকে ফিরে পেতে চায়। মানে এক নারীকে নিয়ে আমরা ৪ টা পুরুষের যুদ্ধ দেখতে পাই এখানে। যেখানে সবাই অভয়াকে চায়। অভয়া অনেক সুন্দরী। এই জিনিসটা বলা হয়নি ১ম এ হয়তো। অভয়া অনেক সুন্দরী, অনেক মায়াবী। তো অভয়ার জন্য অনেকে হচ্ছে অভয়াকে ভালোবেসে চায়, আবার কেউ অভয়াকে আসলে অন্যভাবে চায়। তো এই ৪ জন পুরুষের মানে মূল কাহিনীটাই এই অভয়াকে ঘিরে বইতে শুরু হয়। আমরা দেখতে পাই যে অভয়া তার মেয়ে ঝুমকে নিয়ে একটা নতুন জীবন শুরু করতে চায় এবং সেই জীবন শুরু করার জন্য সে নিজেকে একদমই পাল্টে ফেলে। এরপর সে সমাজের নানান রকম হচ্ছে কুদৃষ্টি, সমালোচনা, কুসংস্কার, আ অনেক পুরুষদের লোলুপ দৃষ্টি থেকে বাঁচিয়ে নিজেকে বাঁচাতে চায়, বাঁচিয়ে চাকরি করে, সংসার করে। মানে সংসার বলতে তার মেয়ের সাথে বাবার বাড়িতে। তো এই জিনিসটাই আসলে পুরো বই জুড়ে দেখতে পাই যে অভয়াকে আসলে কে পায়? মানে এই ৪ জন পুরুষের মধ্যে অভয়া কার ভাগ্যে যায় আরকি। অভয়ার অভয়াচারিণী হয়ে ওঠার গল্প মূলত এই বইটা। তবে এই বইটাতে সবকিছু বলা হয়নি। ২য় পার্টের জন্য কিছু রেখে দেওয়া হয়েছে এবং আমার মনে হয় ফাইনাল এন্ডিংটা ২য় পার্টে রয়েছে।
তো যাই হোক, এটাই ছিল কাহিনী। অভয়ার জীবনটাকে ঘিরে এই ৪ জন পুরুষের নানান রকম ঘটনা এবং তাদের ৪ জনের আলাদা, আলাদা জীবন। যেমন নিহারের বৈবাহিক জীবন সম্পর্কে আমরা এখানে দেখতে পাই। নরেশের যে হচ্ছে একটা প্রতিশোধের জীবন সেটা দেখতে পাই। তারপর কৌশিকের এই যে মাফিয়া হয়ে ওঠার গল্প সেটা আমরা দেখতে পাই। তারপর জয়ন্তুর এরকম নেশাগ্রস্ত হওয়া, জয়ন্তুর পরিবারের নানান রকম সমস্যা, এই জিনিসগুলো আমরা এই বইতে দেখতে পাই। তবে মূল ফোকাসে থাকে অভয়া। এবার আমি যদি বলি বইটা আমার কেমন লেগেছে, প্রথমে আমি বইটির ভালো দিকগুলো বলি। এই বইতে একজন ডিভোর্সি মায়ের যুদ্ধ দেখানো হয়েছে। যখন একটা মেয়ে ডিভোর্স হয়ে যায় তখন আসলে তাকে নানান রকম নানান কিছু ফেস করতে হয়। তার মা বাবা তাকে বোঝা মনে করে এবং তাকে আরেকবার বিয়ে দিয়ে দিতে চায়। তখন তারা ছেলে কি করছে কি আছে সেসবের দিকে তাকায় না, তারা টাকা চায় এবং তাদের মেয়েকে আসলে ঘাট থেকে নামাতে পারলেই ভালো, এরকম কিছু মনে করে। এরকম পরিস্থিতিতে একটা মেয়ে কিভাবে ঘুরে দাঁড়ায়, তার জীবন আসলে কতটা কঠিন চ্যালেঞ্জিং হয়ে যায়, এই ব্যাপারগুলো লেখিকা ব্যাখ্যা করেছেন, যেটা ভালো লেগেছে। এরপর এই যে তার অভয়ার মানসিক যে ভারসাম্য ব্যাপারগুলো, মানে যে সে ভেঙে পড়ছে, হতাশ হচ্ছে, কিন্তু তার বাবা সে সময় তার সাথে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। সাধারণত হয় কি, ওই যে আমরা সহজে ডিভোর্সি মেয়েদেরকে মেনে নিতে পারি না, কিন্তু অভয়ার বাবার ক্ষেত্রে সেটা ভিন্ন। সে চেয়েছে তার মেয়েটা বেঁচে থাকুক, সব রকমের অন্যায় থেকে দূরে থাকুক, তার জীবনটা একটু ভালো হোক। এজন্য সে মেয়েকে ফুল সাপোর্ট দেয়। এত বড়লোক একটা শ্বশুরবাড়ি থেকে, মানে কোনো টাকা চাওয়া ছাড়াই একেবারে এক কাপড়ে মেয়েকে সে নাতনি সহ নিয়ে আসে। এই ব্যাপারটা ভালো লেগেছে। তারপর যে এখানে ছিল যে অভয়ার যে সমাজের যে পুরুষরা, কিছু পুরুষ যাদের চিন্তা ভাবনা থাকে মেয়ে মানেই হচ্ছে শরীর, এই ব্যাপারগুলোতে হচ্ছে অনেক মেয়ে তারা দুর্বল হয়ে যায় টাকার কাছে, ক্ষমতার কাছে। তারপর তাদের আসলে মানা করার মতো ওরকম অপশন থাকে না। অভয়ারও ছিল না। এরপরে অভয়া তার আত্মসম্মানটা টিকিয়ে রেখেছে। তার শ্বশুরবাড়ির লোকেরা যখন তাকে অনেক টাকা দেখালো বা তাকে হচ্ছে আবার ওই বাড়ির রাজরানী করে ফিরিয়ে নিতে চাইলো, সে যায়নি। নরেশ যখন তাকে অনেক বড় অফার দিল, সেটা সে গ্রহণ করেনি। এমনকি নিহার যখন চাকরিতে তাকে প্রমোশন দিতে চেয়েছে, সেটাও সে নেয়নি। সে তার আত্মসম্মানে একদম হচ্ছে আটকে ছিল যে আমাকে আমার সম্মান ধরে রাখতে হবে। এই ব্যাপারগুলো ভালো লেগেছে। এবার আমি যদি বলি বইটার কি কি আমার ভালো লাগেনি, প্রথমত একটা মেয়েকে ঘিরে ৪টা পুরুষের কাহিনী, যেটা আমার একদমই ভালো লাগেনি। মানে কি এমন যে একটা নারীর জন্য ৪ জন পুরুষ যুদ্ধ লেগে যাবে, এরও ওকে চাই ওরও ওকে চাই, যতই প্রতিহিংসা হোক বা যাই হোক, তারপরেও এখানে তো আরো অনেক নারী ছিল, তাদেরকে তো ফোকাসে আনা যেত। অভয়া আমি বুঝলাম কেন্দ্রীয় চরিত্র, অভয়াকে ফোকাসে রাখতে হবে, কিন্তু এখানে তো অন্য নারীদেরকেও এখানে প্রাধান্য দেওয়া যেত বা ওদেরকে নিয়েও কাহিনী করা যেত। একটা পুরুষকে নিয়ে চারটা পুরুষকে নিয়ে একটা মহিলা, মানে আমার কাছে আসলে এই জিনিসটা ভালো লাগেনি। এরপর এখানে রাবেয়ার যে কাহিনীটা দেখানো হয়েছে কৌশিকের সাথে, যেটা আমার কাছে মনে হয়েছে যে এটার কোনো লজিক আমি পাইনি। মানে তোমার বাবা তো সেই সময় বিপদে ছিল, তার বাবার তো কিছু করার ছিল না। একটা ছেলে খুন হচ্ছে, তার বাবা মানে মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা তো প্রতিবাদ করবে। তো তোমার বাবা তো ভালো কাজ করেছে, এটাকে তুমি অন্যায় কেন ভাবছো? অন্যায় ভেবে তুমি আরেকটা ছেলের সাথে হচ্ছে থাকা শুরু করেছো, তোমার হাতে তো অপশন ছিল। তোমার বিয়ে ভেঙেছে তাতে কি, তুমি পড়ালেখার জন্য হচ্ছে বিদেশে চলে যেতা বা অন্য কোথাও চলে যেতা, কিন্তু না, তুমি গিয়ে আমার যে তোমাকে ধর্ষণ করেছে বলা যায়, তুমি তার সাথেই আবার সম্পর্ক করা শুরু করেছো, যেখানে জানো তুমি এর কোনো ভবিষ্যৎ নেই। এই ব্যাপারটা আমার ভালো লাগেনি। এরপর সুধার যে কাহিনী, নরেশের ওয়াইফ, যে তার মানে নিহার যার ভাসুর হবে সম্ভবত দেবর, দেবরের উপরে হচ্ছে সে ফিদা। মানে কেন? সবার নিহারের উপর তোমার কেন ফিদা হতে হবে? সে বেশি সুন্দর তাই? তাহলে তোমার ব্যক্তিত্ব কোথায়? যেখানে তোমার বিয়ে হয়েছে, তুমি এতদিন একটা পুরুষের সাথে সংসার করছো, যদি তোমার ভালোই না লাগে নরেশকে, তাহলে তুমি ডিভোর্স দিয়ে দাও। সেটা তুমি করছো না, বরং তোমার দেবরের জীবনে যেই আসছে তুমি তাকে হিংসা করছো। এই ক্যারেক্টারটা আমার একদমই ভালো লাগেনি, এই সুধার ক্যারেক্টারটা। তারপর এখানে আরেকটা জায়গায় নিহারের ওয়াইফের কথা আছে, যে ঘটনাটা আমি বলবো না, বললে স্পয়লার হয়ে যাবে। ওখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, একটা মেয়ে মারা গিয়েছে এবং মারা যাওয়ার পর সে যদি ফেরত আসতে চায়, আমি বুঝলাম সে ফেরত আসতে চাইবে না, সে হচ্ছে তার ওখানে অনেক দম বন্ধ লাগে জীবন, সবকিছু, বাট সে তো আগে কথা বলতে পারতো, কথা বলে সলভ করতে পারতো। কিন্তু এইসবের কি দরকার ছিল? মানে ওই ঘটনাটার কি দরকার ছিল, যেটা আপনারা বই পড়লেই বুঝতে পারবেন। এরপর এই বইতে বেশ কিছু জায়গায় রস্বই আর অন্তস্থিয়র ভুল ছিল এবং অভয়ার সামনে লিখবে, অভয়ার সামনে
অভয়ার বাবা, সেখানে অভয়া বাবা এগুলো ছিল যেগুলো আমার ভালো লাগেনি। এরপর ২য় পার্টের যে ব্যাপারটা আমি রকমারি থেকে কিছু অংশ পড়েছি। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। আমার কাছে মনে হয়েছে ১ম পার্ট থেকে ২য় পার্টটা প্রতি আমি বেশি আগ্রহী। তো আমি ওটা পড়বো, পড়ে জানাবো কেমন লেগেছে। বাকি ওই তো যারা সমকালীন পড়তে চান তারা পড়তে পারেন। এই তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।